বিয়ে শুরু হওয়ার আগ মুহূর্তে নিজের বাগদত্তাকে সকলের সামনে টেনে হিঁচড়ে নিয়ে এসে তার গায়ে থাপ্পড় বসিয়ে দিল অভি। লজ্জা অপমানে অনন্যা মাথা নুইয়ে ফেলল। কিছুক্ষণ পরে তার এবং অভির বিয়ে শুরু হওয়ার কথা, অথচ অভি তাকে সকলের সামনে এনে গায়ে হাত তুলল। অশ্রু আখি জোড়া টলমল করছে অনন্যার, দারুণ শক্তিটুকু পাচ্ছে না। অপরদিকে অভির রাগে শরীর থরথর করে কাঁপছে। যেই রমণীকে প্রাণের অধিক ভালোবেসেছিল সেই কিনা তাকে এমন বিচ্ছিরিভাবে ঠকালো। অনন্যার মাথা তুলে উপস্থিত সকলকে পর্যবেক্ষণ করলো। বিয়ের আসরে নববধূর গায়ে তার হবু স্বামী হাত তুলল, অথচ কেউ সামানটুকু প্রতিবাদ করলো না। তার বাবা মা পর্যন্তও না। তার বাবাও মাথা নিচু করে আছেন, মায়ের মুখেও রাগ ফুটছে না, অসহায় তেছা। অনন্যা অভির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, অভি, তুমি আমায় মারলে। আমি তোমার বাগদত্তা, তোমার ভালোবাসা, কি করে পারলে তুমি? অভির সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে চেঁচিয়ে শুধালো, ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি ভাবতো নিজের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। আমি তোমার মতো নষ্টা মেয়েকে এতদিন ধরে ভালোবেসে এসেছি। ছি! অনন্যার বুঝতে পারছে কিসের জন্য তাকে দোষারোপ করা হচ্ছে। তার ভালোবাসার মানুষটি অবধি তাকে নষ্টামি উপাধিতে ভূষিত করছে। অভি একরাশ ঘৃণা নিয়ে সামনের দিকে আঙুল তাক করে অভির ইশারা অনুসরণ করতেই এক মুহূর্তের জন্য থমকে যায় অনন্যা। থরথর করে কাঁপতে থাকে তার সর্বাঙ্গ। কেননা সামনে সাদা পর্দায় অস্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে অনন্যার সাথে একজন যুবকের অন্তরঙ্গ মুহূর্ত। যদিও অস্পষ্ট ভিডিওতে হোটেলের একটি রুমে যুবকটি বুকে মাথা রেখে শুয়ে আছে অনন্যা। হুট করে ভিডিওটি বন্ধ হয়ে যায়। যুবকটি আর কেউ নয়, বরং শহরের নামকরা বিজনেসম্যানের ছেলে আরবাজের খানের জ্যেষ্ঠ পুত্র ফারিস খান, যার সাথে পূর্ব কোনো পরিচয় ছিল না অনন্যার। এসব ভিডিও সম্পূর্ণ ভিত্তিহীন, সবকিছু মন গড়া। কিন্তু তার কথা কি আদৌ কেউ বিশ্বাস করবে? সকলের মুখেই একটা সবিশেষের ছাপ স্পষ্ট। অভির মা অনন্যার বাবা জনাব লতিফ সাহেবের সামনে এসে কঠোর গলায় বললেন, আপনার মেয়ের চরিত্র সম্পর্কে যদি আগেই অবগত হয়ে যেতাম তবে আজ এইভাবে অপমানিত হতে হতো না। ছি! শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী আপনি, অথচ মেয়েকে এই শিক্ষা দিয়েছে? আপনার কি টাকার অভাব পড়েছে নাকি, যার জন্য আপনার মেয়ে ফারিস খানের টাকা দেখে তার সাথে রাত কাটাটাও দ্বিবোধ করলো না? জনাব লতিফ হাওলাদার ব্যথিত হয়ে বুকে হাত রাখলেন। বেশ কয়েকবার যাবৎ হার্টের সমস্যায় শরীরে বাসা বেঁধে আছে। লতিফ সাহেবের মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হবে, যাকে বলে বড় সড় অ্যাটাক। তার একমাত্র আদরের মেয়ের চরিত্রের দিকে আঙুল তুলে দেওয়া হয়েছে। এর থেকে বড় অপমান তার কাছে আর কিছুই নেই। অনন্যা অভির হাত ধরে করুণার সুরে বলল, অভি, বিশ্বাস করো, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে। আমি তো ওই লোককে চিনিও না। তুমি তো আমাকে এত বছর ধরে দেখছো অভি। টানা 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল আমাদের। দয়া করে আমাকে বিশ্বাস করো। অনন্যার বিপরীতে অভি কিছু বলতে চাইলে কেউ বলে উঠে, তার মানে আপনি বলতে চাইছিলেন সেই রাতে আমাদের মধ্যে কিচ্ছুটি হয়নি মিস অনন্যা? গম্ভীর স্বরে বলা মানবটির কথা শুনে তার দিকে তাকিয়ে চমকে উঠল অনন্যা। তার সামনে স্বয়ং ফারিস খান দাঁড়িয়ে রয়েছে। শক্তপোক্ত হলদেটে ফর্সা মুখশ্রী, বিশাল দেহের শরীর, উচ্চতা 6 ফুটের উপরে, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কুকরানো। সব মিলিয়ে সাদা ব্লেজার পরিহিত সুদর্শন একজন পুরুষ। তবে তার মন ঠিকই ততটা নোংরামিতে ভরে আছে, তা বুঝতে বাকি নেই অনন্যার। ফারিস খানের পেছনে তার বেশ কয়েকজন বডিগার্ড ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ফারিস খানকে দেখে লতিফ হাওলাদার হুট করে ঘামতে লাগলেন। শরীর যেন ঢলে পড়বে, মস্তিষ্ক কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তার। অপরদিকে অনন্যা ফারিসের শার্টের কলার ধরে চেঁচিয়ে বলতে থাকে, আমি আপনার সাথে রাত কাটিয়েছি? আমি তো আপনাকে চিনিই না, সেখানে রাত কাটানোর প্রসঙ্গ থাকছে কোথায়? আর এইসব মিথ্যে বানোয়াট ভিডিওটার মানে কি? আপনি সবাইকে বলে দিন, দয়া করে এইসব।
ফারিসের সর্বাঙ্গে নিজের মুখশ্রী শক্ত করে নিজের শার্টের কলার থেকে অনন্যার হাত সরিয়ে শান্ত সুরে বলে, ডোন্ট ডেয়ার টু টাচ ফারিস খান, জাস্ট ডোন্ট। অতঃপর ফারিস লতিফ হাওলাদারের দিকে তাকে তাচ্ছিল্যের সাথে বলল, ফারিস খানের একদিনের বেড পার্টনার হওয়া অনেক মেয়ের কাছেই ড্রিম। সেই সুযোগ আপনার মেয়ে কি করে হাতছাড়া করে? তাই তো সেই দিন আমার অফার কি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলো। আপনার মেয়ের কি সুন্দর চরিত্র, জাস্ট ওয়াও। বলেই জোরে জোরে হাতে তালি দিতে থাকলো ফারিস। দৃষ্টি তার লতিফ হাওলাদারের প্রতি নিবদ্ধ। লতিফ হাওলাদার থপ করে বসে পড়লেন সোফার চেয়ারে। এই মুহূর্তে অনন্যার কাছে ফারিস খান নামক যুবককে দুনিয়ার সব থেকে বড় নিকৃষ্ট ব্যক্তি মনে হচ্ছে। এত বড় মিথ্যে কথাগুলো কি করে অকপটে বলে দিতে পারছে সে? তার কি একটু নিজের বিবেকে বাধা দিচ্ছে না? অনন্যা ধীর কণ্ঠে হাত জোর করে বলতে লাগলো, দয়া করে এইসব মিথ্যাচার বন্ধ করুন। ইউ সেইড আই এম লাইং রাইট? মিসেস শেফা হাওলাদার, বলুন তো 21 আগস্ট রাতে আপনার মেয়ে কি বাড়িতে ছিল? হঠাৎ ফারিস অনন্যার মাকে প্রশ্ন করে তিনি চমকে ওঠেন। থতমত হয়ে জবাব দেন, আসলে না। পরেরটুকু আর তার বলতে দিল না ফারিস। হাত থামিয়ে অনন্যাকে পাল্টা প্রশ্ন করল, সেই রাতে নিজের বাড়িতে ছিলেন না আপনি? তবে কোথায় ছিলেন? ফারিসের প্রশ্নে চুপ হয়েছে অনন্যা। সেই রাতের কথা তার মনে নেই। সে এক প্রকার অজ্ঞান হয়েছিল, কিন্তু কোথাও একটা বিরাট ভুল হচ্ছে। সে কখনোই এমন কাজ করবে না, তা হোক সজ্ঞানী কিংবা অজ্ঞানরত অবস্থায়। তাকে চরমভাবে ফাঁসানো হচ্ছে। চারিদিকে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে, সকলে ছি ছি করা শুরু করে দিয়েছে, অথচ কেউ ফারিসের দিকে ভুলেও আঙুল তুলছে না। তুলবেই বা কেন? একটা সমাজের কাছে সব সময় একজন মেয়ের দোষী প্রাধান্য পেয়ে এসেছে। অভি এগিয়ে এসে অনন্যাকে ঘুরিয়ে তার বাহু শক্ত করে চেপে ধরে বলল, কেন করলে এমন? কিসের অভাব তোমার? এত নিচে নেমে গেলে তুমি? আমি ভাবতেও পারছি না অনন্যা। মা চলো, এখানে থাকার আর মানেই হয় না। অভির চোখে নিজের জন্য ঘৃণা দেখে কাঁদতে কাঁদতে অনন্যা অভির হাত ধরে বলতে লাগলো, আমায় বিশ্বাস করো, তোমার অনন্যা এমন কাজ করতে পারে না। দয়া করে যেও না অভি, আমার তোমাকে বড্ড বেশি প্রয়োজন। আজকে তো আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে? তাও তোমার মতো চরিত্রহীন মেয়েকে? কখনো না। তোমার মতো মেয়ের দিকে এই অভিষিকদার কখনই ফিরে তাকাবে না। একজন প্রস্টিটিউট আর তোমার মধ্যে পার্থক্য বাকি। অভির কথা শুনে তার হাত ছেড়ে দিল অনন্যা। শেষ অবধি তাকে পতিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। এত অসম্মান কিংবা অপমান সে সইতে পারছে না। ফারিস বাঁকা হেসে পিড়পিড়িয়ে বলে, জাস্ট সো কল্ড লাভ ইয়ার, ভালোবাসে অথচ নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে পারে না। অভির মা ছেলেকে এবং বাকি বরপক্ষকে নিয়ে চলে যেতে উদ্যত হলে পেছন থেকে অভিকে উদ্দেশ্য করে অনন্যা তাচ্ছিল্যের হেসে বলে ওঠে, মিস্টার অভি শিকদার, কে বলতে পারে এই নষ্ট মেয়ের কাছেই হয়তো আপনাকে একদিন ফিরে আসতে হবে, কিন্তু সেদিন চাইলেও আপনি আর ফিরতে পারবেন না। সমস্ত পথ আজ নিজ হাতে আপনি বন্ধ করে দিয়ে যাচ্ছেন। যে কঠিন মুহূর্তে আপনার সঙ্গ আমার যেখানে সব থেকে বেশি প্রয়োজনীয়, সেখানে আপনি আমাকে একা করে চলে যাচ্ছেন। আজ না হয় কাল বিরাট বড় এক ধাক্কা আপনি খাবেনই, মনে রাখবেন কিন্তু। অভির মা মুখ বেঁকিয়ে ছেলের হাত ধরে বলেন, চোরের মায়ের বড় গলা। এত কাণ্ড করেও নষ্টা মেয়েটার কথা যেন থামছেই না। শুনে রাখো মেয়ে, আমার ছেলেকে আমি যথেষ্ট ভদ্র সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিব, যে তোমার মতন নষ্টা হবে না। কথাগুলো বলেই অভির মা তার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। বিয়ের আসরে নিজের মেয়ের বিয়ে ভেঙে যেতে দেখে বুকে হাত রেখে ব্যথায় কাতরে উঠলেন লতিফ সাহেব। নিজের বাবার এমন ভয়ঙ্কর অবস্থা দেখে দ্রুত তার বাবার কাছে ছুটে এলো অনন্যা। লতিফ সাহেবের চোখে মুখে অসহায়ত্ব, হাত পায়ে চরম খিঁচুনি ধরে গিয়েছে তার। অনন্যার মা স্বামীর অবস্থা দেখে দ্রুত ড্রাইভারকে গাড়ি বের করতে বলেন। ফারিস সবকিছুই শান্ত হয়ে পর্যবেক্ষণ করে যাচ্ছে। অধরে কোণে তার বাঁকা হাসি বিদ্যমান। আচ্ছা, লতিফ সাহেবের এই অসহায়তা তাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে।
সে তার চশমা ঠিক করে নিজের বডিগার্ডদের নিয়ে বেরিয়ে যায়। তার কাজে সে সফল হয়ে গিয়েছে। অনন্যা সেই নিকৃষ্ট মানুষটির যাওয়ার পানে ঘৃণার দৃষ্টিতে তাকায়। সে বুঝতে পারছে না কেন এসব করলো লোকটা। লতিফ সাহেবের বড়সড় হার্ট অ্যাটাক হয়েছে, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই প্রথম হার্ট অ্যাটাক হয়েছে তার। নিজের প্রাণের প্রিয় মেয়ের এমন অপমান সহ্য করতে কোন পিতার পক্ষেই বোধহয় সম্ভব নয়। আইসিইউর বাইরে অনন্যা এবং তার মা অপেক্ষা করছে। অনন্যার মা কেমন পাথর হয়ে বসে আছেন। কি থেকে কি হয়ে গেল? অনন্যার গায়ে এখনো বিয়ের বেনারসি, কাজল ঘেটে তা একসা হয়ে গেছে। ডক্টর কিছুক্ষণ পরে বেরিয়ে বললেন, জনাব লতিফের অবস্থা খুবই করুণ, তাকে 24 ঘন্টার পর আপাতত আইসিইউতে থাকতে হবে। মিসেস শেফা এগিয়ে এসে বলেন, উনি ঠিক হয়ে যাবেন তো? আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বেশ বড়সড় ধাক্কা আটেক হয়েছে। আপনারা দ্রুত ক্যাশ কাউন্টারে জমা দিয়ে যান। মিসেস শেফা মাথা নাড়িয়ে ঠিক আছে বললেন। অনন্যা ডক্টরের কাছে গিয়ে প্রশ্ন করে, আমি কি একটিবার আমার বাবাকে দেখতে পারি? একদমই নয়। কোন সাহসে তুমি তোমার বাবাকে দেখতে চাইছো? আজ যা হয়েছে সবটা তোমার জন্য অনন্যা। তোমার মতো মেয়েকে জন্ম দিয়ে আজ আমরা এতটা অসম্মানিত হয়েছি। তোমার বাবা আজ মৃত্যু পথযাত্রী। তোমার মতো মেয়ের জন্মের সময় মারা গেলেই বোধহয় ভালো হতো। নিজের মায়ের মুখে এমন কথা শুনে অনন্যার আজ সত্যি মরে যেতে ইচ্ছে করছে। তার মা অবধি তাকে বিশ্বাস করলো না। হঠাৎ সেখানে তাদের ম্যানেজার রফিক সাহেব এসে হাজির হলেন। রফিক সাহেবকে দেখে মিসেস শেফা বললেন, ম্যানেজার সাহেব, আপনাকে ক্যাশ আনতে বলেছিলাম, এনেছেন আপনি? সরি ম্যাম, আজকে জানতে পারলাম স্যার নাকি আমাদের কোম্পানির 80% শেয়ার ফারিস খানকে বিক্রি করেছে। আমাদের তো আর কিছুই রইল না, ব্যাংকেও লোন চলছে, সেখানে এতগুলো ক্যাশ কিভাবে ম্যানেজ করব? মিসেস শেফা মাথায় হাত দিয়ে বসে বললেন, তাহলে কি ওনার চিকিৎসা হবে না? তবে অনন্যা তার মায়ের কাছে বসে তড়িৎ গতিতে বলল, হবে মা, তোমাদের মেয়ে বেঁচে থাকতে তার বাবার চিকিৎসা বন্ধ হবে না। কথাটি বলেই দৌড়ে উঠে দাঁড়ায় অনন্যা। রাগে তার শরীর কাঁপছে। তাদের আজকের এই অবস্থার জন্য ফারিস খান দায়ী। কেন সে এমন করছে? অনন্যা হনহনিয়ে বেরিয়ে যায়। মিসেস শেফা চোখ বুজে কাঁদতে থাকেন। রাস্তায় দ্রুত হেঁটে যাচ্ছিল অনন্যা, উদ্দেশ্য ফারিস খানের অফিস। কিন্তু হঠাৎ তার সামনে একটা কালো গাড়ি চলে আসে। অনন্যার শরীর দুর্বল ছিল। সেই গাড়িটাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। তোমার মতো চরিত্রহীন মেয়ের এই অভিষিকদারে বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। তোমার মতো তোমার ভালোবাসার সস্তা। কি করে পারলে এত নিখুঁতভাবে নাটক করতে? অনন্যার ছবির দিকে তাকিয়ে এক মনে কথাগুলো বিড়বিড়ে যাচ্ছে অভি। বুকটা কষ্টে দুমড়ে মুছড়ে যাচ্ছে তার সারা ঘর আজ অন্ধকার, নেই কোনো সাজসজ্জা। অথচ আজ তার ঘরে আলো করে অনন্যা বধূরূপে আসার কথা ছিল। তার ঘরও ফুলে ফুলে বাসরের সজ্জায় সজ্জিত, অথচ সবকিছু নিমিষে শেষ হয়ে গেল। কি করে পারলো অনন্যা এত বড় বিশ্বাসঘাতকতা করতে? ছেলে মানুষ সহজে নাকি কাঁদে না? তাহলে আজ অভির আখি জোড়ায় কেন অশ্রুবিন্দু বিদ্যমান? বিষয়টা ভেবে অভির অদ্ভুত লাগলো। হ্যাঁ, তার আখি জোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কারণ তার শখের নারী আজ তাকে সব থেকে বড় আঘাতটা করেছে, সব থেকে বড় আঘাত উপহার স্বরূপ দিয়েছে। অভির দুনিয়া জুড়ে যেই রমণীর অস্তিত্ব বিরাজমান ছিল, আজ সেই রমণী তাকে শূন্য করে দিয়েছে। ব্যাপারগুলো বেশি কিছুক্ষণ ভেবে তার ছেলের হাসি আসলো অভি। অনন্যা পিটপিট করে নিজের আখি জোড়া খুললো। মাথায় বেশ যন্ত্রণা অনুভব হচ্ছে তার। আখি জোড়া খুলে তাকিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে বুঝতে পারলো সে একটি অপরিচিত ফ্ল্যাটে অবস্থান করছে। সে শোয়া থেকে আস্তে ধীরে উঠে বিছানায় হালান দিয়ে বসতে পাশের সোফায় সেই ফারিস খান নামক নিকৃষ্ট যুবককে দেখে চমকে উঠল। হ্যাঁ, ফারিস তার কাছে বর্তমানে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট এবং ঘৃণিত ব্যক্তি। ফারিস সোফায় এক পায়ের উপর আরেক পা রেখে আরামের সহিত বাম হাতে সিগারেট নিয়ে অপর হাতে ফোন টিপছে। ফারিসকে দেখে অনন্যার কিছুক্ষণ আগের কথা মনে পড়ল। সে রাস্তায় যেই কালো গাড়িটা নিজের দিকে এগিয়ে আসতে দেখে অজ্ঞান হয়ে পড়েছিল। তাহলে সেই কালো গাড়ি ফারিস খানের ছিল। আচ্ছা,
লোকটা তাকে এই নির্জন ফ্ল্যাটে নিয়ে এসেছে কেন? কোনো ঘুমতলবে? নিজের দিকে ভালো করে তাকাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। গায়ে এখনো সেই বিয়ের বেনারসি, অর্থাৎ লোকটি এখনো তার সাথে কোনো খারাপ কিছু করেনি। অনন্যাকে দেখে ফারিস বাঁকা হেসে প্রশ্ন করল, এত দুর্বল আপনি? সামান্য একটা কারণে অজ্ঞান হয়ে গেলেন? এইভাবে চলতে থাকলে তো হবে না। ইউ নো, আই টোটালি ডোন্ট লাইক দিস টাইপ অফ ইউ গার্লস। এদের সাথে গেম খেলেও মজা নেই। ফারিসের গা জ্বালানো কথাগুলো শুনে ক্ষোভ নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো অনন্যা। অতঃপর ফারিসের সামনে থাকা টি টেবিলে সজোরে হাত দিয়ে শব্দ করে বলল, তার আগে আপনি আমার প্রশ্নের জবাব দিন। কেন করছেন আপনি এইসব? আমি তো আপনাকে চিনতামও না। তাহলে ওই ফেক ভিডিও কি করে করলেন আপনি? আজ আপনার জন্য আমার বিয়ে ভেঙে গেল। আমার বাবা আজ মৃত্যু পথযাত্রী। তার চিকিৎসা আদেও আমি করাতে পারছি না, কারণ আমাদের কোম্পানি এখন আপনার। কেন করছেন আপনি আমাদের ক্ষতি? কিসের শত্রুতা আপনার? বেশ খানিকটা উত্তেজনার সহিত কথাগুলো একদমই বলে ফেলল অনন্যা। ফারিস কোনোরূপ বিপরীত প্রতিক্রিয়া দেখালো না। সে নিজের চশমাটা ঠিক করতে করতে শান্ত গলায় উত্তর দিল, ফার্স্ট অফ অল, ভিডিওটি একদমই ফেক না। আর সেকেন্ডলি, ফারিস খান কারো প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। অন্তত আপনার প্রশ্নের তো নয়ই। ফারিসের এমন গা ছাড়া কথা শুনে নিজেকে সামলাতে পারল না অনন্যা। উত্তেজিত হয়ে দ্বিগুণ চিৎকারের সহিত বলল, জবাব দিতে বাধ্য নন এর মানে কি? আপনি একটা মেয়ের সম্মান নিয়ে খেলবেন, তার পরিবারকে নিমিষের মধ্যে রাস্তায় দাঁড় করিয়ে দেবেন, অথচ জবাব দিতে পারবেন না? আপনাকে তো আজ জবাব দিতেই হবে ফারিস খান। ফারিস এতক্ষণ শান্ত থাকলো, এইবার সে নিজেকে শান্ত রাখতে পারল না। মস্তিষ্কে এসে হানা দিল ভয়ঙ্কর ক্রোধ। এইটুকু মেয়ের কাছে কিনা ফারিস খানকে জবাবদিহি করতে হবে, যার ভয়ে গোটা বাড়ি থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরাও কেঁপে ওঠে, সেই কিনা একটি মেয়েকে জবাব দিতে যাবে। ব্যাপারটা বেশ হাস্যকর হলেও রাগ হলো ফারিসের। সে এক পা দু পা করে অনন্যার দিকে এগিয়ে যেতে লাগলো। ফারিসের হুট করে এগিয়ে যেতে দেখে দ্রুত ভয় পিছোতে লাগলো অনন্যা। তার সামনে থাকা যুবকটিকে এই মুহূর্তে যথেষ্ট ভয়ঙ্কর লাগছে অনন্যার। অনন্যা দেয়ালের সাথে ঠেকে গেল। তাকে হাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে আনে ফারিস। ফারিসের এতটা কাছে আসা নিঃশ্বাসের গতি তীব্র থেকে তীব্রতর হয়ে যায় অনন্যার। ফারিস খপ করে অনন্যার ডান হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে তাতে দত চেপে বলতে থাকে, ফারিস খানের সামনে উচ্চ গলায় কথা বলার সাহস ভুলেও আর দেখাবেন না। আই টোটালি ডোন্ট লাইক ইটস গার্ল। বলে নিজের জ্বলন্ত সিগারেটটি অনন্যার হাতের কবজিতে দিয়ে চেপে ধরে রাখে। জ্বলন্ত সিগারেটটি এভাবেই কোনো মানুষের হাতের কবজির সাথে চেপে ধরতে পারে কেউ? তা স্বপ্নেও কল্পনা করেনি অনন্যা। অনন্যা ব্যথায় কাতরাতে ওঠে, আখি জোড়া থেকে টুকটুক করে অশ্রু গড়িয়ে পড়ছে তার। অনন্যা চাইলেও নিজের থেকে ফারিসকে সরাতে পারছে না। শক্তির তুলনায় বিশাল দেহী ফারিসের কাছে সে অতি নগণ্য এক রমণী। অনন্যার এই ছটফট যেন বেশ তৃপ্তি দিচ্ছে ফারিসকে। সে বেশ কিছুক্ষণ পরে অনন্যাকে ছেড়ে দিয়ে সিগারেটটি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। অনন্যা হাতের কবজি ধরে বসে পুড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে কবজিতে। অনন্যা কাঁদতে কাঁদতে ফারিসের দিকে তাকায়। এখন থেকে আমাকে কিছু বলার আগে নিজের হাতের দিকে তাকাবেন। ফারিস খানের সামনে গলাবাজি করার পরিণতি কতটা ভয়ঙ্কর। কথাটি বলে আরাম করে সোফায় বসে পড়লো ফারিস, যেন কিছুই হয়নি। একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? অনন্যা বুঝছে লোকটার সাথে তর্ক করে লাভ নেই। তাকে আপাতত নিজের বাবাকে বাঁচাতেই হবে চিকিৎসা করিয়ে। তাই সে ফারিসের মুখোমুখি বসে নিচু গলায় বলে, আমাদের কোম্পানি কেন আপনি নিজের অ্যাক্সেসে নিয়েছেন? আমরা ব্যাংক থেকে ক্যাশটাও তুলতে পারছি না। এই মুহূর্তে আমার বাবার জীবন বাঁচাতে ক্যাশ টাকাগুলো বড্ড জরুরি। দয়া করুন, আমার বাবার চিকিৎসাটা খুবই দরকার। ফারিস নিজের চোয়ালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, তাহলে আমি কি করতে পারি? মিস্টার লতিফ হাওলাদার নিজ হাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার কোম্পানির 80% শেয়ার বিক্রি করেছেন। আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট রয়েছে। কথাটি বলেই ফারিস ড্রয়ার থেকে একটা ফাইল এনে অনন্যার দিকে ছুড়ে দিল।
ফাইলগুলো দেখে মুখে হাত দিয়ে ফেলল অনন্যা। সত্যি পেপারগুলোতে তার বাবার সাইন জলজল করছে, কিন্তু তার বাবা কেন তার শালের কোম্পানি বিক্রি করবেন, তা আবার ফারিস খানের মতো জঘন্য লোকের কাছে? সব হিসাব গরমিল হয়ে যাচ্ছে তার। ফারিস খান নিশ্চয়ই কোনো কারসাজি করেছে, কিন্তু এখন এসব ভাবার সময় নেই। তাকে যে করেই হোক টাকা জোগাড় করতে হবে। তার ভাবনার মাঝে হঠাৎ ফারিস বলে ওঠে, আমি জানি আপনি এখন আপনার বাবার চিকিৎসার টাকা জোগাড় করার কথা ভাবছেন। এই বিষয়ে আমি আপনাকে একটা হেল্প করতে পারি, মিস অনন্যা। ফারিসের কথা শুনে চমকে ওঠে অনন্যা। ফারিস পকেটে হাত গুজে অনন্যার আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, আমি চাইলেই আপনাদের কোম্পানি রিটার্ন দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? অনন্যার পাল্টা প্রশ্নে ফারিস বাঁকা হাসি দিয়ে একটা কন্ট্রাক্ট পেপার অনন্যার দিকে এগিয়ে বলে, আজীবনের জন্যে আমার বাড়ির কাজের লোক হয়ে থাকতে হবে আপনাকে, আজীবন। ফারিসের শর্তে ভড়কে যায় অনন্যা। অনন্যা হাওলাদার শেষে কিনা ফারিস খানের মতো নিকৃষ্ট মানুষের বাড়ির কাজের লোক হবে? তো সারা জীবনে যেন কখনো না। অনন্যা ঘুরে দাঁড়িয়ে হাতের উপর হাত ভাঁজ রেখে বলা, হাউ ডিয়ার ইউ টু টক মি লাইক দিস? আমি কিনা আপনার বাড়ির কাজের লোক হব? শুনে রাখুন মিস্টার ফারিস খান, মেয়েরা কোনো পণ্য নয় যাকে আপনি কিনে ফেলবেন। দরকার নেই আপনার সাহায্যের। আমি নিজেই টাকা জোগাড় করে আমার বাবার চিকিৎসা করাবো। কথাটি বলি অনন্যা কন্ট্রাক্ট পেপারটি ফারিসের হাতে ধরিয়ে দিয়ে হনহনিয়ে ফারিসের ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সদর দরজার দিকে তাকিয়ে ফের বাঁকা হাসে ফারিস। সে জানে আজ না হয় কাল তার সদর দরজা দিয়ে ফিরে আসতে হবে মিস অনন্যা তালুকদারকে। ফারিস কন্ট্রাক্ট পেপারটি দিকে তাকিয়ে বলে, দ্য গেম হ্যাজ অলরেডি স্টার্টেড। অপরদিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে নিজের চেম্বারে চলে আসে অভি। বেশ বড় একজন উকিল সে। যখন সে নিঃসঙ্গতা অনুভব করে তখন সে নিজের চেম্বারে এসে পড়ে। নিজের ঘরে বসে থাকতে পারছিল না, তাই উপায় না পেয়ে সে চেম্বারে চলে এলো। তখনই সেখানে জুইয়ের আবির্ভাব হয়। জুই সম্পর্কে অনন্যার একজন ভালো বন্ধু এবং ক্লাসমেট। অনন্যার সাথে অভির সম্পর্ক থাকাকালীন সে অভির যথেষ্ট ভালো বন্ধু হয়ে ওঠে। সে অভির বাড়িতে গিয়ে অভিকে না পেয়ে চেম্বারে চলে এসেছে। সে জানে অভির যা মনের অবস্থা তাতে অভিকে তার চেম্বারে পাওয়া যাবে। জুই এগিয়ে এসে অভির কাঁধে হাত রেখে বলল, অভি শুনছো, আমি জুই। অভি মাথা নুইয়েছিল। জুইকে দেখে বলে, তুমি এখানে হঠাৎ? অপরদিকে অনন্যা ভাবছে এই মুহূর্তে সে কি করবে। সে কিছুতেই ওই নিকৃষ্ট লোকের কাছে মাথা নত করবে না। অন্যদিকে সময় পেরিয়ে যাচ্ছে। রাতের মধ্যে তাকে টাকা জমা দিতে হবে, না হলে তার বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এত কম সময়ে এত টাকা সে কি করে জোগাড় করবে? তখনই তার হুট করে অভির কথা মনে পড়ে। এই বিপদের সময় নিশ্চয়ই তার অভি তাকে ফিরিয়ে দিবে না, যতই অবিশ্বাস করুক না কেন। অনন্যার অভির বাড়ির একজন কাজের লোককে ফোন দিয়ে খবর পায় অভি তার চেম্বারে। তাই সে সময় নষ্ট না করে অভির চেম্বারের দিকে রওনা দেয়। অভির চেম্বারে গিয়ে হঠাৎ সে থমকে দাঁড়ায়। নিজের ভালোবাসার মানুষের বুকে অন্য এক মেয়েকে দেখলে তা কতটা যন্ত্রণাময় হয় একটি মেয়ের জন্য তা হয়তো বর্ণনা করা মুশকিল। অনন্যার আসার পূর্বে জুই এসে হুট করে অভিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমায় অনেক ভালোবাসি, কেন বোঝো না তুমি? অনন্যা তোমায় কখনো ভালোবাসিনি। আমি বলেছিলাম তোমায় অভি, অনন্যা ভালো মেয়ে না, ওর চরিত্রে সমস্যা আছে, কিন্তু আমার কোনো কথাই তো বিশ্বাস করনি তুমি। আজ বুঝতে পারলে তো সেদিন আমার কথা অবিশ্বাস করে কতটা ভুল করেছিলে। জুইয়ের কথা শুনে অভির মনে পড়ে যায়। হ্যাঁ, জুই তাকে বহুবার অনন্যার চরিত্র সম্বন্ধে বারংবার সতর্ক করলেও সে শুনেনি, বরং সে বারংবার এড়িয়ে গিয়েছে। অনন্যার প্রেমে সে এক প্রকার অন্ধই হয়ে গিয়েছিল, তাই ফলস্বরূপ এত বাজেভাবে ঠকতে হলো তাকে। অভির ভাবনার মাঝে সেখানে অনন্যা এসে তাদের একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। অভি এতক্ষণ যাবৎ জুইকে নিজের থেকে সরাতে চাইলেও অনন্যাকে দেখে সে জুইকে সরানোর বিন্দুমাত্র প্রয়াস করল না। অনন্যাকে দেখে বেশ ক্ষোভ নিয়ে নিজ থেকেই অভির থেকে সরে দাঁড়ালো জুই। অনন্যা কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, জুই তুই এখানে কি করছিস এসব? জুই কিছু বলার পূর্বে অভি এগিয়ে এসে বলে, তার আগে তুমি বলো কেন এসেছো এখানে? ও, বিয়ের বেনারসি এখনো গায়ে? তা কোন আশায় এসেছো এখানে?
হাত পা ধরে বিয়ে করতে বলবে নিশ্চয়ই। আমাকে বিয়ে করো অভি। কেন? যার সাথে রাত কাটিয়েছো দিনের পর দিন, সে বুঝি এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে? জুই অভির কথা শুনে মুচকি হাসে। এতদিন ধরে যে সে যা চাইছিল তাই হয়েছে। অনন্যা অভির কথা শুনে বিন্দুমাত্র অবাক হয় না, কারণ যেই মানুষটি ভরা বিয়ের আসরে এত বাজে বাজে কথা বলে অপমান করতে পেরেছে, সে নিশ্চয়ই এখন সম্মানজনক কথা বলবে না। অনন্যার ভাবনার মাঝে অভি পুনরায় কটাক্ষ করে বলে, এত ঘটনা ঘটার পরও কি করে পারলে আমার সামনে বেহারের মতো আসতে? লজ্জা করলো না? ছি, একজন প্রস্টিটিউটেরও বোধ হয় তোমার থেকে বেশি মান সম্মান বোধটুকু আছে। অভির শেষ কথাটুকু শুনে গা শিউরে উঠল অনন্যার। একজন মানুষ কি করে তার নিজের ভালোবাসার মানুষকে এতটা অসম্মান করতে পারে? বারংবার তাকে একজন পতিতার সাথে তুলনা করে যাচ্ছে অভি। নিজের ভেতরে ক্ষোভটুকু নিয়ন্ত্রণ করতে পারল না অনন্যা। ঠাটিয়ে পরপর অভির দুটো গালে দুটো করে থাপ্পড় বসিয়ে দিল সে। জুই হতভম্ব। অভি নিজের গালে হাত রেখে মাথা নিচু করে ফেলল রাগে দুঃখে কান্না মিশ্রিত গলায়। অনন্যা বলতে লাগলো, আমার আজ নিজের প্রতি সত্যি লজ্জা করছে অভি। আমি তোমার মতো মানুষকে ভালোবেসেছি, যেই মানুষ সম্মানই করতে পারে না, তার ভালোবাসার উপরেই আমার সন্দেহ হচ্ছে। আদৌ কখনো তুমি আমায় ভালোবেসেছিলে? তো আমারই দোষ, আমি বোকার মতো ভেবে বসেছিলাম এই বিপদের সময় হয়তো তুমি আমায় ফিরিয়ে দেবে না, কিন্তু তুমি আমায় কি নিখুঁত ভাবে ভুলটা শুধরে দিলে। কথাটি বলে অনন্যা চলে যেতে নিলে অভি জুইয়ের হাত ধরে অনন্যাকে শুনিয়ে বলা, তুমি আমাকে ভালোবাসো তাই না জুই? অভির কথা শুনে জুই সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ অভি, আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক অনেক। তবে আজ অভিষেকদা তোমায় কথা দিচ্ছে, বিয়ে করলে তোমাকেই করবে। নিজের জীবন আমি গুছিয়ে নেব। কোনো চরিত্রহীন মেয়ের জন্য আমার জীবন থেমে থাকবে না। অভির কথা শুনে জুই খুশি হয়ে অভিকে জড়িয়ে ধরে। নিজের বন্ধুর বিশ্বাসঘাতকতাও অবাক করলো না অনন্যাকে। তার ভাগ্যের প্রতি আজকাল তার প্রচুর হাসি পায়। অনন্যা অভির দিকে ফিরে তাকে অশ্রুসিক্ত নয়নে চলে পড়া। চলে যাচ্ছি আমি অভি, আজ আমিও কথা দিচ্ছি, কখনো এই চরিত্রহীন মেয়েটাকে তোমার দেখতে হবে না। তুমি চাইলেও তাকে কখনো দেখতে পারবে না। তবে কে বলতে পারে, একদিন এই চরিত্রহীন মেয়েটার জন্যই হয়তো তোমাকে আফসোস করতে হবে। হ্যাঁ, আফসোস হচ্ছে, বড্ড আফসোস হচ্ছে। তোমার মতো মেয়েকে এই অভিষেকদা ভালোবেসেছিল। নাও, জাস্ট লিভ প্লিজ। অভির দিকে তাকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে বলে। অনন্যা কোনো প্রকার উত্তর দিল না। অভি লক্ষ্য করেছে অনন্যার অশ্রুসিক্ত নয়নে কাজল ঘেটে এক অবস্থা। তবু কি সুন্দর স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, কি পবিত্র লাগছে, কিন্তু বাস্তবতা চরম ভিন্ন। অভি মুখ ঘুরিয়ে ফেলে অনন্যার সামান্য তচ্ছিল্যের হাসি হেসে বের হয়ে যায়। অনন্যা বেরিয়ে যেতে জুইকে নিজের থেকে সরিয়ে অভি বলে ওঠে, জুই এখন তুমি যাও, আমাকে দয়া করে একা থাকতে দাও। কিন্তু অভি, প্লিজ লিভ মি অ্যালোন। জুই মাথা নাড়িয়ে চলে গেল। অভি দীর্ঘশ্বাস ফেলে রকিং চেয়ারে কপালে হাত রেখে বসে থাকে। অভির অফিস থেকে অনন্যা হসপিটালে ছুটে যায় তার বাবাকে এক ঝলক দেখতে। সেখানে সেফা বেগম মাথায় হাত দিয়ে বসেছিলেন। মাকে দেখে বুক কেঁপে ওঠে অনন্যার। মধ্যবয়স্ক হলো যথেষ্ট সুন্দরী সেফা বেগম কিছু মুহূর্তের মধ্যেই নানান দুশ্চিন্তায় চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। বেশ অসহায় লাগছে নিজের কাছে অনন্যাকে। সে চাইলেও কিছু করতে পারছে না। আজ ফারিস নামক নিকৃষ্ট লোকের জন্য জীবনের এমন করুণ পর্যায়ে এসে ঠেকেছে অনন্যার। অনন্যা নিজের অশ্রুটুকু মুছে শেফা বেগমের কাঁধে হাত রাখতেই তিনি তড়িৎ গতিতে মাথা উঁচু করে তাকালেন। মনের এমন জটিল অবস্থায় সমস্ত ক্ষোভ তিনি অনন্যার উপরই উগরে দিয়ে বললেন, টাকা জোগাড় হয়েছে? অনন্যা মাথা নাড়িয়ে না বলে, অর্থাৎ সে পারেনি। শেফা বেগম শক্ত করে অনন্যার বাহু চেপে ধরে প্রশ্ন করে, তাহলে কেন এসেছিস তুই? আমাদের এত বড় ক্ষতি করেও কি তোর শান্তি হয়নি? নষ্টা মেয়ে মানুষ, এত বড় কাণ্ড করেও কি করে পারছে সামনে আসতে? তোর শোকেই মানুষটা আজ মৃত্যু পথযাত্রী। মা, আমার উপর দয়া করে বিশ্বাস করো। তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কি করে বাঁচবো বলো? শেফা বেগম তৎক্ষণাৎ চিৎকারের সহিত উত্তরে বললেন, তাহলে মরে যা।
অন্তত মরে গিয়ে আমাদের উদ্ধার কর। মায়ের কথা শুনে অনন্যা আর ভাবতে থাকে সে কি তবে সত্যি নিজেকে শেষ করে দিবে? সে মরে গেলেই কি তবে তার বাবা মায়ের ঝামেলা শেষ হবে? পরক্ষণে সে ভাবলো, সে কেন মরবে? সে তো কোনো অন্যায় করেনি। তাকে উঠে দাঁড়াতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। অনন্যার মনে পড়ে যায় ছোটবেলায় যখন সে একবার পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, তখন সে কি তার কান্না। তখন তার বাবা তার হাত ধরে তাকে উঠিয়ে মাথায় হাত রেখে বলেছিল, ডোন্ট ক্রাই মাই প্রিন্সেস। আমার প্রিন্সেস তো এত দুর্বল নয়, সামান্য আঘাতে দুর্বল হলে চলবে না। আমার সোনা, দুনিয়াটা বেশ কঠিন মা। অনেক বড় বড় লড়াই তোমাকে সাহসের সাথে সহিত লড়তে হবে। মনে রেখো মা, তোমার বাপি সবসময় তোমার সাথে থাকবে না। একটা সময় কেউ থাকে না তোমার পাশে, আর সবাই তোমাকে একা করে দিবে। কিন্তু তুমি লড়াই চালিয়ে যেও, কারণ তুমি আমার স্ট্রং প্রিন্সেস। ছোটবেলায় বাবার বলা সেই কথাগুলো মনে পড়তে নিজেকে সামলিয়ে নেয় অনন্যা। সে তো দুর্বল নয়, তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে। তবে তার আগে তার বাবার চিকিৎসার জন্য তাকে টাকা জোগাড় করতে হবে। সন্ধ্যে 7:30 বাজতে চললো। রাত 11টার মধ্যে হসপিটালে টাকা জমা দিতে হবে অনন্যাকে। অনন্যা হাল ছেড়ে দেয়নি। সে নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে বিয়ের বেনারসি খুলে সুতির সালোয়ার কামিজ পরে ফেলে। তার এখন নিজেকে শক্ত রাখতে হবে, নিজের বাবা মায়ের জন্য হলেও। সে তার বাবার রুমের আলমারি ঘেটে কয়েকটা ফাইল বের করে। ঘাটতে থাকে অনন্যা নামের বেশ কয়েকটি ডিপোজিট করেছেন লতিফ হাওলাদার। সেইগুলো ভেঙেছে আজকের মধ্যে। হসপিটালের বিল পরিশোধ করতে পারবে অনন্যা, বাকিটা কালকে জোগাড় করে ফেলবে। অনন্যা ফাইলগুলো হাতে নিয়ে বাইরে এসে নিজেই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে পড়ল ব্যাংকের উদ্দেশ্যে। অনন্যা হয়তো জানে না তার পিছন পিছন বেশ কিছু গাড়ি রয়েছে যারা প্রতিনিয়ত অনন্যাকে ফলো করছে। অনন্যা ব্যাংকের সামনে গাড়ি থামিয়ে ব্যাংকের ভেতর চলে যায়। অনন্যার পিছন পিছন কালো পোশাক পরিহিত কিছু লোকগুলো ভেতরে প্রবেশ করে। অনন্যা কাউন্টারে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে কথা বলতে থাকে। অপরদিকে ফারিস নিজের অফিসে বসে হাতের উপর হাত রেখে ল্যাপটপে অনন্যার কার্যক্রম দেখছে। কালো পোশাক পরিহিত লোকগুলো ফারিসের যারা সর্বক্ষণ অনন্যাকে নজরে নজরে রেখেছে। ফারিস অনন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দম আছে মেয়েটার, ভেরি ইন্টারেস্টিং গার্ল। I really like this type of energy. The game you will be very interesting with her. ফিক্সড ডিপোজিটে একসাথে সব ক্যাশ না পেলেও 2 লাখের মতন ক্যাশ জোগাড় করতে পেরেছে অনন্যা। সেই টাকা দিয়ে অন্তত তার বাবার আজকের হসপিটালে বিলটুকু পরিশোধ করতে পারবে অনন্যা। টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে খুশি মনে বেরিয়ে যায় অনন্যা, কিন্তু ব্যাংক থেকে বেরিয়ে আসতে অবাক হয়ে যায় সে।